আচ্ছা, আমরা আজকে প্রথম যে টপিকটা দেখব সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো আপনারা হাওয়ার্ড অ্যান্টনের এই বইটা ইনভার্স ম্যাট্রিক্স এর যে থিওরি গুলো আছে এগুলা মেইনলি এই চ্যাপ্টার থেকে দেখবেন। এই যে এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এর রিলেটেড থিওরি। এই যে ইনভার্স ম্যাট্রিসেস, রুলস অফ ম্যাট্রিক্স অ্যারিথমেটিক। আর এর আগে এখানে যে টুকটাক থিওরি গুলো আছে এগুলো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা, তারপর হচ্ছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি বলে, কি জিনিস, বা ধরেন ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন এগুলো ক্লাসে দেখানো হয়েছে। তাও আপনারা এগুলো একটু রিভিউ করতে পারেন এই চ্যাপ্টার থেকে, ম্যাট্রিসেস এন্ড ম্যাট্রিক্স অপারেশনস। আর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স সম্বন্ধে জানার জন্য আমরা এই চ্যাপ্টার থেকে দেখতে পারি। তো এটা হচ্ছে ইনভার্সেস রুলস অফ ম্যাট্রিক্স অ্যারিথমেটিক। এখন এইখান থেকে আপনাদের জাস্ট এতটুকু দেখলেই হবে যে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, এর প্রপার্টিজ গুলো কিরকম, এটা মোটামুটি দেখলেই হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে করে পাঠাবে তোমাকে ক্লাস করবে। আচ্ছা, এইখানে তো এই বিষয়গুলো দেখাচ্ছে এ বি এন্ড বি এ নিড নট টু বি ইকুয়াল, মানে এ বি যা আসবে বি এ সবসময় তাই হবে, স্যার কিসের বিষয়টা এরকম প্রপার্টি না। দেখার কথা বললেন আর একবার একটু বলবেন? হ্যাঁ, স্যার প্রপার্টি দেখার কথা বলেছিলেন, তাই কিসের এটা? এই যে প্রপার্টি দেখাচ্ছি ইনভার্স ম্যাট্রিক্সের, এই যে এইগুলো হচ্ছে প্রপার্টিস অফ ম্যাট্রিক্স অ্যারিথমেটিক। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স অ্যারিথমেটিক এর প্রপার্টি। এগুলা আসবে না তেমন, কিন্তু আপনি জাস্ট গো থ্রু করবেন আর কি জিনিসগুলা। আর পরে ইনভার্স ম্যাট্রিক্স এর প্রপার্টি গুলো দেখবো। ম্যাট্রিক্স অ্যারিথমেটিক হচ্ছে এই ল গুলা মেনে চলে। এগুলা খুব একটা আসে না মিডে, কিন্তু এগুলো জানা উচিত যে এই যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, মানে কমিউটেটিভ ল ফর এডিশন। তারপর এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, অ্যাসোসিয়েটিভিটি। তারপর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল স্যার ফর এগুলো কি ফর্মুলা টাইপ? ফর্মুলা টাইপ বলতে এগুলো কিছু প্রপার্টি, মানে অ্যাক্সিওমের মতো, মানে ম্যাট্রিক্স সবসময় এগুলো মেনে চলে। তো এইগুলো জানা থাকা ভালো, মানে অনেক জায়গায় কাজে আসে। তো এইগুলো হচ্ছে অ্যাডিশনের অ্যাসোসিয়েটিভিটি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভিটি। তারপর এটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ ল, আর এটা রাইট ডিস্ট্রিবিউটিভ ল। লেফট ডিস্ট্রিবিউটিভ ল এই জন্য, মানে এই ম্যাট্রিক্সটাকে বি প্লাস সি এর লেফটে রাখছে, আর রাইট এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বি প্লাস সি এর রাইটে রাখা হয়েছে। ঠিক আছে, মানে দুইটার ক্ষেত্রেই কার্যকর। তারপর এইগুলো হচ্ছে সাবট্রাকশনের জন্য ল। তো এইগুলা জাস্ট একটু গো থ্রু করবেন এই ল গুলা, মানে এগুলো হচ্ছে আমরা সবাই জানি, তো আবার জেনে রাখা ভালো। এগুলার প্রুফ অত বেশি দেখার দরকার নেই। তো অ্যাসোসিয়েটিভিটি অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই যে এ বি অফ সি, যে এ অফ বি সি, এগুলো তো আমরা ইন্টারমিডিয়েটে অনেক পড়ছি, এখানে আবার প্রুফ করে দেখাইলো। আচ্ছা, তো তারপর হচ্ছে জিরো ম্যাট্রিক্সেস বা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স এই যে এরকম বিভিন্ন টাইপের হইতে পারে। তো এই যে এইখানে হচ্ছে নাল ম্যাট্রিক্স নিয়ে বেশ কিছু কথা লেখা আছে। তো নাল ম্যাট্রিক্স এর প্রপার্টি যেরকম, মানে এ প্লাস জিরো ইকোয়াস টু জিরো প্লাস এ ইকোয়াস টু এ লেখা যায়, এই প্রপার্টি গুলো একটু দেখবেন। তারপর এই যে এইখানে হচ্ছে প্রপার্টিজ অফ নাল ম্যাট্রিক্স দেয়া আছে, এইগুলা হচ্ছে আমরা সবাই জানি। তাও একটু দেখবেন যে এ প্লাস জিরো ইকোয়াস টু জিরো প্লাস এ ইকোয়াস টু এ লেখা যায়। তারপর এ মাইনাস এ, মানে এ ম্যাট্রিক্স থেকে এ কে বাদ দিলে জিরো আসবে, নাল ম্যাট্রিক্স থেকে এ কে বাদ দিলে মাইনাস এ আসবে, এ ম্যাট্রিক্স ইন্টু জিরো মিলে জিরোই হয়ে যাবে, বা জিরো ম্যাট্রিক্স ইন্টু নাল ম্যাট্রিক্স ইন্টু এ মিলে জিরোই হবে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপর এইখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে বেশ কিছু কথা লিখছে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমরা জানি, ক্লাসেও আলোচনা করছি যে এটা 2 বাই 2, এটা 3 বাই 3, মানে এটা I2, I3, এটা I4, এরকম I5, এরকম বিভিন্ন হতে পারে। আর একটা ম্যাট্রিক্সকে
তার ডাইমেনশন আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে এই ম্যাট্রিক্সকে যদি আমি আইএন দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আলটিমেটলি এই থাকে। সিমিলারলি আইএম ইন্টু এ মিলে এই হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের এই প্রপার্টি গুলোও জানা উচিত। তারপর একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সেই পাওয়া যায়। এই যে এইখানে প্রুফ করে দেখাইছে আর কি। তারপরে এখানে বেশ কিছু থিওরাম আছে। এইগুলা হচ্ছে এখন এত ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে পরে দেখতে পারেন, মিডের পরে। তো এই যে এখানে দেখেন, ইনভার্স ম্যাট্রিক্স এর ডেফিনেশন দিছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ সেড টু বি সিঙ্গুলার if A is a square matrix and if a matrix B of the same size can be found such that AB equals to BA equals to I, then A is said to be invertible, মানে A কে তখন ইনভার্টিবল বলে, মানে ইনভার্স বের করা যায়। আর B is said to be inverse of A, মানে A ম্যাট্রিক্স যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর বিও যদি সেম সাইজের হয়, তাহলে এ বি ইকোয়াস টু বি এ ইকোয়াস টু যদি আই হয়, তাহলে এ কে বলা হয় ইনভার্টেবল, মানে এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স বের করা যায়। আর বিটাই হচ্ছে সেই ইনভার্স। তো এটা হচ্ছে ডেফিনেশন। ইফ নো সাচ বি ম্যাট ক্যান বি ফাউন্ড, দেন এ ইজ সেন টু বি সিঙ্গুলার। যদি এরকম বি ম্যাট্রিক্স পাওয়া না যায়, তাহলে এ কে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ডিটারমিন্যান্টের ভ্যালু জিরো, তো এটা সিঙ্গুলার। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এই যে এ বি ইকোয়াস টু বি এ ইকোয়াস টু আই, তো এটা বেটার হয় আমরা যদি ট্রিবলো ওয়ান ব্রাউনার ভিডিওটা একটু দেখি, যে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রার। আপনারা তো মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ট্রিবলো ওয়ান ব্রাউনার, তাই না? না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা। না। আচ্ছা, ওকে। এখন আশা করি দেখতে পাবেন। আচ্ছা, এখন আশা করি দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন, আহ এইখানে হচ্ছে এই যে ইনভার্স ম্যাট্রিসেস, কলাম স্পেস, এই টাইপের একটা ভিডিও আছে। তো এইটাতে হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স কি জিনিস ওইটা ভালো বোঝা যায়। এই যে দেখেন, এখানে দেখাচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা, এইখানে ওরা হচ্ছে দেখাচ্ছে যে যে কোনো লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনকে, এই যে এটা তো একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, তাই না? কেন? কারণ এক্স ওয়াই জি তিনটা ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ারই হচ্ছে ওয়ান। আর এক্স ওয়াই বা ওয়াই জেড জেড এক্স বা এক্স ওয়াই জেড এই টাইপের কোনো প্রোডাক্ট নেই। তাহলে এই সিস্টেমটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। এই লিনিয়ার সিস্টেমকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, তাই না? মানে এ এক্স ইকুয়ালস টু ভি, মানে আমরা যদি ম্যাট্রিক্স বা ভেক্টর ফরম্যাটে লিখি, মানে হচ্ছে এ হচ্ছে এটার অগমেন্টেড ম্যাট্রিক্সটা, আর এক্স হচ্ছে এক্স ওয়াই জি তিনটা ভ্যারিয়েবল, মানে কলাম ওয়াইজ লিখতেছে। আর ভি হচ্ছে এই কনস্ট্যান্ট গুলা নিয়ে যে ভেক্টরটা ফর্ম করছে ওইটা। তাহলে আমরা ডিরেক্ট যে কোনো লিনিয়ার সিস্টেমকে এ এক্স ইকুয়ালস টু ভি, বা বইতে অনেক বইতে লেখা থাকে এ এক্স ইকুয়ালস টু বি, এই ফরম্যাটে লিখতে পারি। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কিভাবে আসলো? এটা কি কিভাবে এই ফরম্যাটে এক্সপ্রেস করা গেল? এই যে দেখেন, যে কোনো লিনিয়ার সিস্টেমকে আমরা এ এক্স ইকুয়ালস টু ভি লিখতে পারি। আচ্ছা, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝায় একটা ট্রান্সফরমেশন। মানে ওরা হচ্ছে এখানে দেখাচ্ছে যে ট্রান্সফরমেশনটা কিভাবে আসতেছে। এই যে এখানেও এ এক্স ইকুয়ালস টু ভি দেখাচ্ছে। তো এইখানে বিষয় হচ্ছে আহ কোনো এরকম সিস্টেমের এ এক্স ইকুয়ালস টু ভি যেটা, হুম, আচ্ছা, এখন ধরেন এই যে এ এক্স ইকুয়ালস টু ভি, যে ম্যাট্রিক্সটা, এই যে এই ম্যাট্রিক্সটা, ওয়েদার এটা টু ডাইমেনশনালি হোক
বা থ্রি ডাইমেনশনালি হোক, এখানে যেটা ছিল এরকম থ্রি ডাইমেনশনাল হয়, এটার ডিটারমিন্যান্ট জিরো মানে কি? এই যে ডিটারমিন্যান্ট জিরো মানে এটা হচ্ছে একটা লাইনে গিয়ে পড়ছে। এই যে ডিটারমিন্যান্ট অফ এ জিরো মানে এই ম্যাট্রিক্সের যে ভেক্টর গুলা সবগুলা একটা লাইনে গিয়ে পড়ছে, মানে এটার ডিটারমিন্যান্ট জিরো হয়ে আছে। তো এই ডিটারমিন্যান্ট নিয়েও এখানে একটা ভিডিও আছে, এই যে দ্য ডিটারমিন্যান্ট, মানে ডিটারমিন্যান্ট দিয়ে কি বোঝায়। তো স্যার, ডিটারমিন্যান্ট মানে কি, ওই ম্যাট্রিক্সটা থেকে আমরা যে ভেক্টর গুলা ফর্ম করতে পারবো, ওই ভেক্টর গুলা যেই এটা ফর্ম করবে, এরিয়া এনকম্পাস করবে, মানে প্যারালোগ্রাম ফর্ম করে, ওই এরিয়াটাকে ডিটারমিন্যান্ট বলবো। এই যে এখানে দেখাচ্ছে ডিটারমিন্যান্ট মানে হচ্ছে এরিয়া। এই যে এখানে হচ্ছে মানে হচ্ছে ওরা দেখাচ্ছে ফার্স্টে আমরা যদি টু ডাইমেনশনালি মিনিমাম যে ইউনিট ভেক্টর ওইগুলা নিই, তাহলে এটা কি এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। তাহলে এটা নিয়ে আমি যদি একটা প্যারালালোগ্রাম ফর্ম করি, এটার ডিটারমিন্যান্ট কি আসবে? মানে এটার ভেক্টর গুলো হবে, একটা হচ্ছে 1 0 ফার্স্ট কলমে, আর এই কলমে হচ্ছে 0 1, তাই তো? মানে হচ্ছে 1 0 0 1, মানে আমি যদি নিতাম, মানে ফার্স্ট কলামটা হচ্ছে 1 0, পরেরটা 0 1। আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে লিখি, এটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা কি 1, এটাও হচ্ছে 1। তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টরটা কি? আই ক্যাপ। এই দিক বরাবর ইউনিট ভেক্টরটা কি? জে ক্যাপ। তো এটা নিয়ে আমি যদি একটা ম্যাট্রিক্স ফর্ম করি, ধরো ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ডি, তাহলে ডি ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে লিখবো? 1 0, আর পরেরটা কি? 0 1। এই যে এই ভেক্টরটা 0 1, এই ভেক্টরটা হচ্ছে 1 0। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট কি হবে? এই যে একটা প্যারালোগ্রাম ফর্ম করতে হবে, প্যারালোগ্রামের যে এরিয়া, ওইটাই হবে ডিটারমিন্যান্ট। তাহলে মডুলাস ডি আমি কেমনে পাবো? মডুলাস ডি হচ্ছে 1 × 1 মাইনাস, এটা তো জিরো, 1 × 1 মাইনাস 0 × 0। বুঝা গেছে? তাহলে জিনিসটা কি আসে? 1 স্কোয়ার ইউনিট না, মানে এরিয়াটা 1 স্কোয়ার ইউনিট। তাহলে এইভাবে ডিটারমিন্যান্ট বের করে। তো এটাই এখানে দেখাচ্ছে, মানে আমাদের যে বেসিস, মানে আমার বেসিস জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? বেসিস জিনিসটা হচ্ছে, ধরেন আমি, এটা হচ্ছে শুধু এক্স অ্যাক্সিস, ধরেন এটা হচ্ছে আমার শুধু এক্স অ্যাক্সিস, এক্স ও, ধরেন এটা এক্স প্রাইম। তো এটা ধরেন পয়েন্ট অফ অরিজিন। তো আমি এই পুরো নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত মানে যাওয়ার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর কোন মিনিমাম ইউনিট ভেক্টর, আমি ভেক্টরের বেসিসে আমি পুরো এক্স অ্যাক্সিসে যাইতে পারবো? কেউ কি বলতে পারবেন? ইউনিট ভেক্টর। আই ক্যাপ। হ্যাঁ, আই ক্যাপ। মানে আই ক্যাপের উপর বেস করে আমি এক্স অ্যাক্সিসের যে কোনো জায়গায় পজিটিভ নেগেটিভ যে কোনো জায়গায় যেতে পারবো। ধরেন আমার এই 7-এ যদি, এখানে যদি 5-এ পৌঁছাইতে হয়, তাহলে করবো কি? এই আই ক্যাপের 5 গুণ নিব, 1 2 3 4 5। মানে আই ক্যাপকে আমি 5 দিয়ে গুণ করব, এই যে আই ক্যাপকে 5 দিয়ে গুণ করব। তাহলে দেখেন অরিজিন থেকে আমরা এইখানে পৌঁছে যাব। আর যদি আমার এইদিকে 1 2 3 4 5 এইখানে পৌঁছাইতে হয়, তাহলে আই ক্যাপকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? মাইনাস মাইনাস ফাইভ। 5। তাহলে দেখেন আমার হচ্ছে এক্স এক্সিস যাওয়ার জন্য এখানে বেসিস ভেক্টর সেটে কে আছে? আই ক্যাপ।
তো এই বেসিস ভেক্টরের যে সেট, মানে এটাকে হচ্ছে বেসিস ভেক্টর বলে, এক্স অ্যাক্সিস এর জন্য বেসিস ভেক্টর সেট। তো এক্স অ্যাক্সিস এর জন্য বেসিস ভেক্টরের সেটে যেহেতু শুধু একটা এলিমেন্ট আছে, এই জন্য আমরা এই জিনিসটাকে ওয়ান ডি বলি, মানে ওয়ান ডাইমেনশনাল। মানে নাম্বার অফ বেসিস ভেক্টর ইন দ্য সেট অফ বেসিস ভেক্টর ইজ কল্ড ডাইমেনশন। মানে এটাকে ডাইমেনশন বলে। এই সেটের কার্ডিনালিটি বা সাইজ যত, আমার ডাইমেনশনও হয় তত। বুঝা গেছে? তাহলে বোথ এক্সিসে যখন যাব তখন বেসিস ভেক্টর গুলা কি কি হবে? যখন এক্স ওয়াই প্লেনে আমি চলাফেরা করব, তখন বেসিস ভেক্টরের সেটে কারা কারা থাকবে? মানে কাদের কাদের উপর ডিপেন্ড করে আমি ফুল আই এক্স ওয়াই ক্যাপ আর প্লেনে জে যাইতে ক্যাপ। পারবো? হ্যাঁ, কারেক্ট। আই ক্যাপ আর জে ক্যাপ দুইজনকেই লাগবে ফুল এক্স ওয়াই প্লেনে ঘোরাফেরা করার জন্য। এই জন্য এটার যেহেতু বেসিস ভেক্টরের সেটে দুইটা ইউনিট ভেক্টর থাকে, তো এটাকে আমরা টু ডি বলি, বা টু ডাইমেনশনাল, বা যেটাকে আর টু ও বলে, মানে টু ডাইমেনশনাল রিজিয়ন। আচ্ছা, তো এখন ওইটা তো একদম বেসিস ভেক্টর হিসেবে থাকে, কিন্তু ধরেন আমাকে ম্যাট্রিক্সটা এরকম দেয় 3002। 3002 দিয়ে আমাকে কি বোঝায় এই ম্যাট্রিক্সটা? কেউ কি বলতে পারবেন? আমার ম্যাট্রিক্স যদি 1001 থাকে, তাহলে আমার জিনিসটা ভেক্টর গুলা এরকম। 30 দিয়ে কি বোঝায়? আমার এক্স এক্সিস এর যে ইউনিট ভেক্টর, ওইটাকে 3 গুণ মাল্টিপ্লাই করা হয়েছে, তাই না? এটা বোঝায় না? জি জি স্যার। স্যার। মানে আমার আগে ডিটারমিন্যান্ট ছিল এই ইয়েলো রিজিয়নটা, কিন্তু আমি যখন বেসিস ভেক্টরটাই 3002 ধরি 1001 এর জায়গায়, এই যে দেখেন এক্স এক্সিস এর যে জায়গাটা, এরিয়াটা আমি 3 গুণ বাড়াই দিছি। ওয়াই এক্সিস এরটা কত গুণ বাড়াইছি? 2 গুণ। দেখছেন? তাহলে এখন এইটার ডিটারমিন্যান্ট কি হবে? 3 2 6 -0 × 0, তার মানে 6 স্কোয়ার ইউনিট। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো নিউ এরিয়া হচ্ছে 6 স্কোয়ার ইউনিট। মানে আমি একটু ট্রান্সফরমেশন করলাম। আচ্ছা, এখন আমার যদি ম্যাট্রিক্সটা 1011 দেয়া থাকে, তাহলে বিষয়টা কিরকম হয় দেখেন। এই যে দেখেন, আই হ্যাড তো 10ই ছিল, তাই না? ফার্স্ট কলামটা তো এক্স এর কলাম বা আই হ্যাড, তো এটা হচ্ছে 10 আছে। কিন্তু সেকেন্ড কলাম বা জে হ্যাড মুভ হয়ে 01 থেকে মুভ হয়ে কয়ে গেছে 11-এ, তাই না? হ্যাঁ। তো দেখেন এটা স্ল্যান্টেড হয়ে আছে, একটা প্যারালালোগ্রাম। কিন্তু এরিয়া অফ, হ্যাঁ, কিন্তু এরিয়া অফ প্যারালালোগ্রাম তো একই আছে। এই প্যারালালোগ্রামের বেস কত? 1 না? আর হাইট কত? ওইটাও তো 1। তাহলে প্যারালালোগ্রামের এরিয়া মানে কি? বেস ইন্টু হাইট। তো দেখেন 1001-এও যেরকম এরিয়া 1 ছিল, 1011-এও এরিয়া 1 থাকতেছে। আর আপনি ডিটারমিন্যান্ট বের করলেও 1ই আসে। এই যে এটা দেখাচ্ছে, মানে হচ্ছে সবসময় যে স্ল্যান্টেড হইলে এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সফরমেশন দিয়ে বোঝায় যে এর যে বেসিস ভেক্টর গুলা, ওইগুলো আমি স্কেলিং করতেছি, মানে অন্য একটা বেসিস ভেক্টর বানায় ফেলতেছে ট্রান্সফরমেশনের জন্য। এটাই ডিটারমিনেন্ট অফ ট্রান্সফরমেশন। ঠিক আছে? এই যে এটা দেখাচ্ছে যে এই যে এখানে এক্স এর বেসিস ভেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা -1 -1। আর ওয়াই এর বেসিস ভেক্টরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে 1 -1। তো এটা হচ্ছে চেঞ্জ অফ বেসিস বলে এই ঘটনাটাকে, এখানে যে বেসিস ভেক্টর চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের শেপ দেখাচ্ছে, আর হচ্ছে এরিয়া কিভাবে স্কেলিং হচ্ছে। আর ডিটারমিনেন্ট 0 কখন হয় দেখাচ্ছে, এই যে 4 2, এটা হচ্ছে এই ভেক্টরটা এক্স এক্সিসে 4, ওয়াই এক্সিসে 2, 4 2। আর 2 1 হচ্ছে এই অরেঞ্জ ভেক্টরটা এক্স এক্সিসে 2, ওয়াই এক্সিসে 1। এখন দুইটাই গিয়ে সেম লাইনে পড়ছে, দ্যাট মিনস এই ভেক্টর দুইটার স্প্যান সেম। স্প্যান মানে হচ্ছে ভেক্টর গুলা যে লাইনের উপর থাকে, ওই লাইনটাকে, এই যে এখানে ব্লু লাইনটা হচ্ছে এই
গ্রিন যে ভেক্টরটা, দ্যাট মিনস আই ট্রান্সফর্মড আই হ্যাটার যে ভেক্টর, আর অরেঞ্জ যে ভেক্টর, দ্যাট মিনস ট্রান্সফর্ম জে হ্যাটার যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের স্প্যান এই ব্লু লাইনটা। তো যখন দুইটা ভেক্টর একটা আরেকটার গায়ের উপর পড়ে, দ্যাট মিনস একই স্প্যানে থাকে, তখন ওই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট জিরো হয়ে যায়। তো এটা দেখাচ্ছে এখানে। আচ্ছা, তো এখন হচ্ছে ডিটারমিন্যান্ট নেগেটিভ নাম্বার কেন হয়, এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। প্রথম ভেক্টরটার রেসপেক্টে সেকেন্ডটা যদি ক্লকওয়াইজ থাকে, এই যে এইখানে দেখাচ্ছে ক্লকওয়াইজ থাকলে ডিটারমিন্যান্ট হয় নেগেটিভ। আর প্রথম ভেক্টরের সাপেক্ষে এই যে দেখাচ্ছে মানে রাইট, রাইট বলতে হচ্ছে ক্লকওয়াইজ। এটা হচ্ছে প্রথম ভেক্টর আই হ্যাট, আর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর জে হ্যাট। তো জে হ্যাট যদি আই হ্যাটের ক্লকওয়াইজ থাকে, তাহলে ডিটারমিন্যান্ট হচ্ছে নেগেটিভ আসে। এই যে এইখানে দেখাচ্ছে নেগেটিভ। এই যে দেখেন, আই হ্যাটের সাপেক্ষে জে হ্যাট হচ্ছে ক্লকওয়াইজ আছে, তাহলে ডিটারমিন্যান্ট নেগেটিভ। আর উল্টাটা হইলে আই হ্যাটের সাপেক্ষে জে হ্যাট যদি জে হ্যাট যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, তাহলে ডিটারমিন্যান্ট পজিটিভ হয়। আচ্ছা, এগুলো থ্রি ডাইমেনশনালি দেখাচ্ছে, ওইটার খুব বেশি লাগবে না। এই যে থ্রি ডাইমেনশনাল ডিটারমিন্যান্ট বলতে একটা প্যারালাল পাইপেটের এরিয়া বোঝায়, ভলিউম বোঝায়, সরি এরিয়া না, যেহেতু থ্রি ডাইমেনশনাল তখন ডিটারমিন্যান্ট বলতে ভলিউম বোঝায়। আচ্ছা, তো আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি ডিটারমিন্যান্টের আইডিয়া পেলে হবে। এখন আমরা আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্স এর ভিডিওটা আছে ওইটাতে চলে যাই। আচ্ছা, এটার হচ্ছে আমরা হচ্ছে অলরেডি দেখছি যে এ এক্স ইকুয়ালস টু ভি, এই ফরম্যাটের লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনকে থ্রি ডাইমেনশনালিও লেখা যায়, টু ডাইমেনশনালিও লেখা যায়। এখন এটার যদি ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো হয়, দ্যাট মিনস এটার যে আই হ্যাট, ট্রান্সফর্মড আই হ্যাট আর ট্রান্সফর্ম জে হ্যাট যেটা, ওইটার এরিয়া নন জিরো, মানে ডিটারমিন্যান্ট অফ এ যদি নন জিরো হয়, তাহলে এটা বোঝায়। আর ডিটারমিন্যান্ট অফ এ জিরো মানে কি, জিরো মানে ওরা একই লাইনে গিয়ে পড়ছে। এখন এইখানে জিনিসটা ইম্পর্টেন্ট, মানে এ জিরো মানে হচ্ছে ওরা একই লাইনে পড়ছে। এই যে মানে এই ম্যাট্রিক্স এর উপরে, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ এ জিরো মানে এরা একই লাইনে পড়ছে। আর ডিটারমিনেন্ট অফ এ নট জিরো হলে ট্রান্সফর্ম আই হ্যাট জে হ্যাট আলাদা আলাদা লাইনে পড়ছে, আর এরা একটা এরিয়া কভার করে। এখন ডিটারমিনেন্ট অফ এ যদি নন জিরো হয়, তাহলে বিষয়টা কি হয়। এখানে হচ্ছে ভি এর এখানে শুধু একটা ভেক্টরই থাকবে, এক্স, মানে যেটা কোনো এক সময় ভি এর উপর গিয়ে পড়বে। এক্স ভেক্টরটা আসলে কি, এক্স ভেক্টর দিয়ে আমরা কি বুঝাই, এক্স যে ভেক্টরটা এটা ভ্যারিয়েবলের এক্স ওয়াই জি, তো ও তো এক সময় ভি এর উপর গিয়ে পড়বেই যখন হচ্ছে বিষয়টা সলভ হবে। এটাই দেখাচ্ছে, মানে এ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো হলে একটাই ভেক্টর এক্স থাকবে যেটা ভি এর উপর গিয়ে যাবে, পড়তে পারে। আর এটা হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওই এক্সটাই বের করব যেটা ভি এর উপর গিয়ে পড়ে, এ টাইমস এক্স ইকুয়ালস টু ভি। মানে হচ্ছে এটা হচ্ছে রোটেশনের মতো, মানে হচ্ছে যদি বিষয়টা হচ্ছে ডিটারমিন্যান্ট এ যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে শুধু একটা ভেক্টরই থাকবে, মানে একটা ভেক্টর এক্সই থাকবে, যেটা যদি রোটেট করা হয় তাহলে সে গিয়ে হচ্ছে আহ এই ভি এর উপর গিয়ে পড়বে। মানে শুধু একটা ভেক্টরই থাকবে, মানে ডিটারমিন্যান্ট এ নন জিরো হলে। ওই বইতে যেটা এ ডট বি দেখাইছে, এখানে হচ্ছে সেটা এ ডট এক্স হিসেবে দেখাচ্ছে। এই যে দেখেন,
শুধু এক্স এর একটা ভেক্টরই এখানে গিয়ে পড়ে। আর যদি এটা আবার ওই ভেক্টরটা বের করতে চাই তাহলে ইনভার্স রিভার্স ট্রান্সফরমেশন করতে হয়। হ্যাঁ দেখেন, মানে হচ্ছে একটা ভেক্টরই শুধু থাকবে। এই যে দেখেন, পিঙ্ক কালারের যে ভেক্টরটা, ওইটা হচ্ছে যদি এ হয়, মানে তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে এ, তাহলে এ ইনভার্স হবে এটা। এই দেখেন, মানে ও অরিজিনালি যেই জায়গায় ছিল, এই ম্যাট্রিক্সটাকে রোটেট করে আগের জায়গায় ফিরে আসে। দেখেন, এ হচ্ছে এই পিঙ্ক ম্যাট্রিক্সটা ছিল, যেটার আই ট্রান্সফর্মড আই হ্যাট হচ্ছে 3 0 ছিল। এই যে ট্রান্সফর্মড আই হ্যাট মানে 1 0-র জায়গায় এটা 3 0, আর ট্রান্সফর্ম যে হ্যাট হচ্ছে 0 1-এর জায়গায় 1 2, মানে 0 1-এর জায়গায় এটা হচ্ছে 1 2 যে হ্যাট। তো ওকে হচ্ছে তার আগের জায়গায় মানে এইখানে ফিরে আনতে শুধু একটা ম্যাট্রিক্সই পাবে, পারবে, ওইটা হচ্ছে এ ইনভার্স। এই যে, মানে অরিজিনাল যে আই হ্যাড ছিল 1 0 আর 0 1, ওইখানে শুধু এ ইনভার্সই ফিরে আনতে পারে। তো এটাকে বলা হয় ইনভার্স ট্রান্সফরমেশন। এই যে দেখাচ্ছে, মানে ধরেন এই ম্যাট্রিক্স বা অরিজিনাল পিঙ্ক ম্যাট্রিক্সটা যদি আর মানে ট্রান্সফরমেশনের পর এরকম হয় 1 0 0 1 এর জায়গায় এটা হয়ে যায় 0 1, আই হ্যাড যেটা ট্রান্সফর্ম এটা, আর ট্রান্সফর্ম যে হ্যাডটা -1 0 হয়ে যায়। মানে আমি হচ্ছে ট্রান্সফরমেশনের সময় অরিজিনাল ম্যাট্রিক্সটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করছি, তাহলে ওকে আবার আগের জায়গায় আনতে আমার কি করতে হবে? মানে এটা যদি এ হয়, এ ইনভার্স ম্যাট্রিক্সটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ আনতে হবে। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ হবে যেহেতু আগেরটা ক্লকওয়াইজ ছিল। তারপর এ অরিজিনাল যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এ, ওটা যদি রাইটওয়ার্ড শেয়ার হয় বা রাইটের দিকে হেলে যায়, তাহলে এই ইনভার্সটা কি হবে? লেফটওয়ার্ড শেয়ার। মানে এই যে, হ্যাঁ, মানে আগের জায়গায় ফিরে আনবে। দ্যাট মিন্স এ ম্যাট্রিক্স যেটা করবে, এ ইনভার্স তাকে আগের জায়গায় ফিরানোর জন্য বা তার আইডেন্টিটিতে ফিরানোর জন্য উল্টা কাজটা করবে, যদি ডিটারমিন্যান্ট এ নন ইকুয়ালস টু যদি 0 হয়। হ্যাঁ, ফার্স্ট অ্যাপ্লাই এ, দেন ফলো এ ইনভার্স টু গেট টু দ্য অরিজিনাল পজিশন। এটাকে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে দেখানো হয়, এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই। হ্যাঁ, মানে এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই। তো আই দিয়ে ওই ম্যাট্রিক্সটা দিয়ে বোঝানো হয় যেটা অ্যাকচুয়ালি কোনো কিছুই করে না, মানে যেটা কোনো ট্রান্সফরমেশনই করে না। তো ওইটাকে বলা হয় আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এই যে 1 0 0 1, মানে এই ইনভার্স এই ম্যাট্রিক্সটা কি, এই আই হ্যাড জে হ্যাড থেকে ট্রান্সফর্ম করে একটু সরায় নেয়। তো এই ইনভার্স ওকে আবার আগের জায়গায় নিয়ে আসে। তো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে এমন একটা ম্যাট্রিক্স পাই যেটা অ্যাকচুয়ালি কিছুই করে না, মানে ও সবসময় ওর আইডেন্টিটি বজায় রাখে, অরিজিনাল আইডেন্টিটি। তো এইটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝা গেছে? জি মানে স্যার। আহ, এই একটা জিনিস দেখেন, আপনি যদি এই ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যান, মানে এ এক্স ইকুয়ালস টু যদি ভি হয়, তাহলে আমি তো চাইলে এ ইনভার্স দিয়ে দুইটাকেই মাল্টিপ্লাই করতে পারি। তো এ ইনভার্স ইন্টু এ যেহেতু আই, তো আই ইন্টু এক্স মিলে কি এক্স, তাহলে আমি এক্স ইকুয়ালস টু এ ইনভার্স ভি লিখতে পারি। এই যে দেখেন, এক্সটা ফিরে পাইতেছে, এক্স ইকুয়ালস টু এ ইনভার্স ভি। মানে আপনি ইনভার্স ম্যাট্রিক্স যদি পান, ওইটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স পাওয়া যায়। সবাই কি বুঝতে পারছেন এই ইনভার্স ম্যাট্রিক্স এর ভিজুয়ালাইজেশনটা? মানে এই ম্যাট্রিক্স দিয়ে হয় কি, অরিজিনাল যে বেসিস ভেক্টর গুলো আছে, এই যে এই টাইপের বা অরিজিনাল যে বেস ম্যাট্রিক্স, ওইটাকে ট্রান্সফর্ম করা হয়। ট্রান্সফর্ম করে ধরেন 2 0 -1 1 বানায় দিল এই ম্যাট্রিক্সটা দিয়ে। এই ম্যাট্রিক্সটা দিয়ে ধরেন ট্রান্সফর্ম করে টু 2 0 বানায় দিলাম, ট্রান্সফর্ম বাই হেড। আর যে হেডটা -1 1 বানায় দিলাম, তাহলে এটার ডিটারমিন্যান্ট অফ এ যদি নন জিরো আসে, যদি নন জিরো আসে মানে সিঙ্গুলার না হয়, তাহলে আমি ডেফিনেটলি একটা এ ইনভার্স পাবো, যে যেই ম্যাট্রিক্সটা ওকে ঘুরায়
মানে এই যে এই ম্যাট্রিক্সটা কে ঘুরায় আবার এই অরিজিনাল ডি ম্যাট্রিক্সে ফিরে নিতে পারবে। মানে এই ঘোরানোর জন্য এ ইনভার্স করবে কি, এ এর উপর অপারেট করবে ঘোরানোর জন্য। তো এ এর উপর অপারেট করে এমন একটা ম্যাট্রিক্স করবে যেটা কিছুই করে না, নাথিং। এটাই হচ্ছে মেইন থিম। সবাই কি বুঝতে পারছেন ইনভার্স ম্যাট্রিক্সের? আচ্ছা, তো এই জিনিসটাই এখানে 2 লাইনে বলা আছে, যেটা মাত্র ভিজুয়ালাইজ করলো সেই ব্লু ওয়ান ব্রাউনে। সবাই কি বুঝছেন? বইটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো ভেরিফাইং দ্য ইনভার্স রিকোয়ারমেন্ট ওই যে দেখাচ্ছে, এই ম্যাট্রিক্স উইথ নো ইনভার্স এটা কখন হবে? যখন সিঙ্গুলার হবে তখন। আচ্ছা, তো এইখানে কিছু থিওরাম আছে, এগুলো জাস্ট একটু গো থ্রু করবেন। তো এই যে ইনভার্স ম্যাট্রিক্স এর জন্য ফর্মুলা, এ যদি একটা ম্যাট্রিক্স হয় আর এডি মাইনাস বিসি যদি নট ইকুয়ালস টু জিরো হয়, মানে এডি থেকে বিসি মাইনাস করলে যদি জিরো না হয়, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এর ফর্মুলা এরকম: 1/AD মাইনাস বিসি ডি এ মাইনাস বি মাইনাস সি, এভাবে বের করা যায়। আচ্ছা, এটা 2/2 হলে আমি পারবো। এখন হোয়াট অ্যাবাউট আমার 3/3, এরকম বড় আসলো? তো ওইটার জন্য কিছুই আছে, এগুলো হচ্ছে আপনার গো থ্রু করবেন। এইগুলা আমি আর দেখাচ্ছি না। তো এখানে হচ্ছে ধরেন 3/3, 4/4 এরকম ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার জন্য একটা অপারেশন আছে, ওইটা হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিসেস এন্ড রো অপারেশন। তো ওই রো অপারেশনটা আমি দেখাচ্ছি। আচ্ছা, রো অপারেশনের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স এইভাবে বের করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে এরকম: ইউজিং রো অপারেশন টু ফাইন্ড এ ইনভার্স। ধরেন আপনাকে এরকম একটা 3/3 ম্যাট্রিক্স দেয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম। তো এখন এটার এ ইনভার্স বের করার সিস্টেম হচ্ছে, আপনি ফার্স্টে এই ম্যাট্রিক্সটাকে এ বার আই এই ফরম্যাটে দেখান, এখানে যেরকম। তো এ বার আই কে আপনি যদি আই বার এ ইনভার্স বানাই দিতে পারেন, দ্যাট মিনস এটা এ ম্যাট্রিক্স নেবেন লেফটে, এই যে এখানে যেরকম নিচ্ছেন প্রথম এতে। আর রাইটে এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তো রাইটে আপনি আই 3 নেন, মানে A/I। তো পরে লাস্টে আপনি রো অপারেশন করতে করতে এই লেফটেরটাকে যদি আইডেন্টিটি বানায় ফেলতে পারেন, তাহলে রাইটারটা অটোমেটিক এ ইনভার্স ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? অবশ্যই আগে ডিটারমিন্যান্ট অফ এ বের করে নিতে হবে, মানে ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এটাই করছি, এই ম্যাট্রিক্স আমার দেয়া ছিল, তো আমি A/I এখানে বসাইছি। তারপর এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট পিভট, এটা ধরে আহ, এই পিভটটা ধরে আমার নিচের দুইটাকে জিরো বানাইতে হবে, দুইটাকে জিরো বানাইছি, এই যে এখানে অপারেশনটা দেয়া আছে। তারপর এটা হচ্ছে আমার সেকেন্ড পিভট, এটাকে ধরে এটাকে জিরো বানাইতে হবে, গুড। এবার হচ্ছে আমার থার্ড পিভটে -1 আছে, আমি যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স ফরম্যাটে আনতে যাচ্ছি এরকম আইডেন্টিটি, তো আমি -1টাকে মানে রো 3 কে, এন্টায়ার রো 3 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 1 বানায় নেয় বেটার। এই যে ফুল রো 3 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করছি। এরপর এটা হচ্ছে আমার পিভট, এটা ধরে এই দুইটাকে জিরো বানাইছি। এরপর এটা হচ্ছে আমার পিভট, এটা ধরে এটাকে জিরো বানাইছি। এই যে এইখানে এটা ধরে এটাকে জিরো বানাইছি। অ্যাজ এ রেজাল্ট এই ডানের ম্যাট্রিক্সটা এ ইনভার্সে কনভার্ট হয়েছে। দ্যাট মিনস আমি যদি এইটাকে আইডেন্টিটি বানাইতে পারি, তাহলে অটোমেটিক রাইটের যে আইডেন্টিটিটা ওইটা এ ইনভার্সে কনভার্ট হবে। এটাই হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন ব্যবহার করে ইনভার্স ম্যাট্রিক্স বের করার টেকনিক। সবাই কি এটা বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝেছি। তারপর দেখেন, শোয়িং দ্যাট এ ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল। তো এটার জন্য করছে কি, রো অপারেশন করছে। রো অপারেশন করে ওরা কোন দেখেন, এই থার্ড রোটা পুরোটা জিরো হয়ে আছে না? তো এই কলামে তো পিভট নাই, তাই না? তো পিভট না থাকলে এই দুইটাকে কখনো জিরো জিরো বানানো যাবে? বা আমি কি আইডেন্টিটিতে আসতে পারবো, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইতে পারবো আমার গিভেন ম্যাট্রিক্সকে? পসিবল? না স্যার। তাহলে এটার হচ্ছে এ ইজ নট ইনভার্টেবল, মানে এ হচ্ছে সিঙ্গুলার ছিল, একই লাইনে গিয়ে পড়ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন?
এই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে ডিটেলস, ইনভার্স ম্যাট্রিক্স এর প্রপার্টিজ বা এগুলা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের পরের টপিকে স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখনকার টপিক হচ্ছে লিনিয়ার কম্বিনেশন এন্ড ডিপেন্ডেন্স। তো এখন এই লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ if v1 v2 vn belongs to capital V and alpha 1 alpha 2 alpha 3 alpha n belongs to f, then the addition of all these products are called linear combination. এখন এটার মানে কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এখন ওরা বলছে ভি অলরেডি ফিল্ড থেকে একটা ভেক্টর স্পেস হয়ে আসছে, তার মানে ভি সেটের যে এলিমেন্ট গুলা ওরা অলরেডি এডিশনের 5টা এক্সিওম আর মাল্টিপ্লিকেশনের 5টা এক্সিওম পাস করে আসছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ভি থ্রি এরকম ধরেন ভিএন, তারপর আলফা ওয়ান আলফা টু ওরা কোথা থেকে আসছে, ফিল্ড থেকে আসছে। তো ফিল্ড মানে কি, এই কোর্সে আমরা সেট অফ রিয়ালস ধরে নিই, যদিও এটা আসলে ফিল্ডের অ্যাকুরেট এক্সাম্পল না। তো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এরা ফিল্ড থেকে আসবে। আচ্ছা, তো এরকম আলফা এন, তাহলে আমার করতে হবে কি, প্রত্যেক ভেক্টরকে আলফা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, প্রত্যেক করেসপন্ডিং ভেক্টরকে। মানে এইগুলাকে ফার্স্টে মাল্টিপ্লাই করা লাগবে, মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে আমি ফার্স্টে মাল্টিপ্লাই করি প্রত্যেক ভেক্টরকে, করলাম আলফা টু ভি টু, তারপর হচ্ছে আলফা থ্রি ভি থ্রি, তারপর এরকম অনেক দূরে আলফা এন ভি এন। তো মাল্টিপ্লাই করে আবার এইগুলাকে সব যোগ করা লাগবে, এই যে যোগ করলাম। তো এরকম যদি যোগ করে আমি যেই জিনিসটা পাই, এটাকে ওরা বলতেছে লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, মানে লিনিয়ার কম্বিনেশন। এখন এটা গ্রাফিক্যালি অ্যাকচুয়ালি কি বোঝায়, ধরেন আমি যদি একটা গ্রাফ আঁকি, এখানে ধরেন একটা ছোট করে গ্রাফ আঁকলাম। আচ্ছা, এখন ধরেন ভি ওয়ান ভেক্টর হচ্ছে এইদিকে, এগুলা এক এক কালার দিয়ে আঁকি। আচ্ছা না, এইগুলো হচ্ছে ধরেন ভি ওয়ান ভেক্টর এইদিকে, দ্যাট মিনস ভি ওয়ান ভেক্টরের টিপ হচ্ছে এটা, ভি টু এইদিকে, ভি টু ভেক্টরের ভেক্টর গুলোর শীর্ষটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ভি থ্রি ধরেন এইদিকে। তো এরকম করতে করতে ভিএন ধরেন এইদিকে। এখন এই আলফা ওয়ান ধরেন এটা হচ্ছে টু, আলফা টু ধরেন থ্রি, আর আলফা থ্রি ধরেন ফোর, এরকম ধরলাম। এরকম ধরে আলফা এন পর্যন্ত আহ, ধরেন বিভিন্ন ভ্যালু আছে। তো এখন আলফা ওয়ান টু মানে কি, এই আমি যেটা করছি, এই ভি ওয়ান কে 2 গুণ বাড়াইছি। তো এটা কি, আলফা ওয়ান ভি ওয়ান। আলফা টু থ্রি মানে কি, ভি টু কে আমি 3 গুণ বাড়াইছি, আলফা টু ভি টু। তাহলে দেখেন এই দুইটা যদি অ্যাড করি, তাহলে ভেক্টর অ্যাডিশন কি বলে, যে তুমি প্যারালোগ্রাম ফর্ম করো।
তাহলে প্যারালালোগ্রাম যদি আমি ফর্ম করি, এটা তো উপরে গেছে গা, তাহলে দেখেন এই রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে যাবে না? মানে আমার যে রেজাল্টেন্ট ভেক্টর ওইটা টিপ আরো উপরে যাবে, এখানে জায়গা নেই। তো এটার হচ্ছে ওই কর্ণ পর্যন্ত যাবে। তো এই রেজাল্টেন্টটা হচ্ছে α1 v1 প্লাস α2 v2। আচ্ছা, এখন α3 এর ভ্যালু হচ্ছে আবার হচ্ছে 4। তো α3 এর ভ্যালু মানে কি, এই যে ভি3 এর যে টিপটা, ওইটা আমি 4 গুণ বাড়াবো এইখানে, যে 2 গুণ 3 গুণ 4 গুণ। তো 4 গুণ মানে হচ্ছে এটাই α3 v3। তাহলে এই যে α1 v1 প্লাস α2 v2 তে তো এই গ্রিন ভেক্টরটা পাইছি। তো এই গ্রিন ভেক্টরের সাথে এই রেড ভেক্টরের মাল্টিপ্লিকেশনে আমি যদি একটা প্যারালোগ্রাম ফর্ম করি, তো এই রেজাল্টেন্ট, এই যে এই গ্রিন আর এই রেড এর কম্বিনেশনে রেজাল্টেন্ট ভেক্টরটা এরকম কোথাও যাবে না টিপটা? তারপর এরকম করতে করতে আমি যদি আলফা ভিএন কে আলফা এন পরিমাণ অগমেন্ট করি, তাহলে এই যে এই ইয়েলো ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট, আমি ধরেন এই টিয়া কালারের একটা ভেক্টর যেটা পাবো রেজাল্টেন্ট, তো এইটা সবার লিনিয়ার কম্বিনেশন ডিনোট করবে না? তাহলে দেখেন, একটা গ্রিন ভেক্টর দিয়ে আমি যদি সবাইকে পেয়ে যাই, তাহলে কি আমার আর ভেক্টরের স্পেসের এতগুলা ভেক্টরের গ্যাঞ্জাম রাখার কোনো দরকার আছে? আমি শুধু এই গ্রিন ভেক্টরটাতে ফোকাস করে এন্টায়ার ভেক্টর স্পেস আর ওর মাল্টিপ্লায়ার গুলা দিয়ে কই কই যাওয়া যায় সবগুলো ইনফরমেশন পেয়ে যাব না? মানে একের ভিতরেই সব পেয়ে যাওয়া যাবে না এই লিনিয়ার কম্বিনেশন দিয়ে? এটা কি সবাই বুঝেন? জি স্যার। এটা হচ্ছে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন এটার হচ্ছে টুকটাক দুই একটা ম্যাথ দেখে নিই যে এটা বোঝার জন্য। ইন দা ভেক্টর স্পেস R2/2, তাহলে যখনই এরকম বলা থাকবে তাহলে আমার ভেক্টর স্পেসটা কিরকম হবে? ভেক্টর স্পেসটাই R2/2। তার মানে কি, মানে ধরেন ভি একটা ভেক্টর স্পেস থাকলে ওইখানে সব 2/2 ম্যাট্রিক্স থাকবে। ধরেন এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু। তো ফার্স্ট যে এলিমেন্টটা ওইটা এরকম। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিই যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আছে। ফার্স্ট এলিমেন্টটা ধরেন 1 2 -1 1, মানে R2/2। সেকেন্ড এলিমেন্টটা 0 1 -2 3। তো এরকম হচ্ছে n নাম্বার অফ ম্যাট্রিক্স নিয়ে ভেক্টর স্পেস বিল্ড করছে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে ওরা বলতেছে এক্সপ্রেস এ, এই ম্যাট্রিক্সটাকে এই A1 A2 A3 এই তিনজনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে হবে। তার মানে কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে সেই গ্রিন ভেক্টরটা, রেজাল্টেন্ট ভেক্টর। তো এই ম্যাট্রিক্সকে আমি A1 কে α1 ফিল্ড থেকে, A2 কে ফিল্ড থেকে α2, আর A3 কে ফিল্ড থেকে α3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর সবাইকে যোগ করলাম। ঠিক আছে, তাহলে α1 A1, α2 A2, α3 A3। এখন এইটা প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে দিলাম। α1 × 1 মিলে α1, α1 × 0 মিলে 0, α1 × 1 মিলে α1, α1 × 0 মিলে 0 আসলো, প্লাস α2 × 1 মিলে α2, α2 × -1 মিলে -α2, α2 × 0 মিলে 0, α2 × 1 মিলে α2। এভাবে এটাও মাল্টিপ্লাই করে দিলাম। এখন এদের প্রত্যেকে এলিমেন্ট ওয়াইজ অ্যাড করতে হবে। এলিমেন্ট ওয়াইজ অ্যাড করলে রেজাল্টেন্ট সবগুলা যোগ করে প্রথম এলিমেন্টে কি হবে? α1 প্লাস α2 প্লাস 0। এই দেখেন, α1 প্লাস α2 প্লাস 0। পরেরটা কি হবে? 0 প্লাস -α2 প্লাস α3, দ্যাট মিনস -α2 প্লাস α3। সিমিলারলি এইখানেও এই তিনটাকে এলিমেন্ট ওয়াইজ অ্যাড করতে হবে। α1 - α3,
এইখানেও এই তিনটাকে এলিমেন্ট ওয়াইজ অ্যাড করতে হবে, দ্যাট মিনস শুধু আলফা টু। এখন দেখেন এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সিমিলার, তো দুইটা সিমিলার ম্যাট্রিক্সের সিমিলার এলিমেন্ট গুলাও সমান হয় সিমিলার পজিশনের, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু 5 মাইনাস আলফা টু প্লাস আলফা থ্রি ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে আলফা ওয়ান মাইনাস আলফা থ্রি ইকুয়ালস টু -2, তারপর হচ্ছে আলফা টু ইকুয়ালস টু 3। তাহলে এরকম ধরলে আমরা আলফা ওয়ান এর ভ্যালু পাই 2, আলফা টু এর ভ্যালু 3, আর আলফা থ্রি এর ভ্যালু পাইতেছে 4। তো এই যে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এর ভ্যালু এখানে বসায় দিছে। তো এ কে আমরা A1 A2 A3 ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করছি। কিন্তু এক্সামে আপনি যদি এই স্টেজে আসার পর এইভাবে সলভ করেন, এটা হবে না। এগুলো হচ্ছে আমরা যে রো ইচেলন ফর্ম বা এইসব ফরম্যাট দেখছি, ওই ফরম্যাটে সলভ করতে হবে। তো এটার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে ভি কোস টু 3 5 কে এই V1 আর V2 এই ভেক্টর দুইটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে বলছে। তো ভি কোস টু 3 5, তো V1 কে আমরা আলফা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে V1 কে আলফা ওয়ান দিয়ে, আর V2 কে আমরা আলফা টু দিয়ে মাল্টিপ্লাই করছি, করার পর অ্যাড করছি। অ্যাড করার পর এখানে কি হবে, আমরা এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে প্রথমটা কি হবে, আলফা ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট মিনস আলফা ওয়ান। এরপর হচ্ছে আলফা ওয়ান ইন্টু টু, প্রথমটা হবে আলফা ওয়ান কমা টু আলফা ওয়ান, প্লাস এইখানে হবে 2 আলফা 2 কমা 4 আলফা 2। তো রেজাল্টেন্টের প্রথম এলিমেন্ট কি হবে, আলফা ওয়ান প্লাস 2 আলফা 2, এটাই হয়েছে। আর এইখানে রেজাল্টেন্টের সেকেন্ড এলিমেন্ট কি হবে, 2 আলফা 1 প্লাস 4 আলফা 2, এই যে 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 হইলো। এখন দেখেন এই ভেক্টর লেফট আর রাইটের ভেক্টর দুইটা ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট যেহেতু, এই সিমিলার পজিশন গুলা সেম হবে। এই যে এই সিমিলার পজিশন, এটাও সেম। তাহলে ওই সেম ধরে এই যে এই জিনিসটা থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করছে, ফর্ম করার পর এইটাকে পিভট ধরে এটাকে জিরো বানাইছে। দেখেন জিরো বানাইতে গিয়ে সেকেন্ড রোতে জিরো ইকুয়ালস টু নন জিরো টাইপের চলে আসছে, দ্যাট মিনস দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। তার মানে আলফা ওয়ান আলফা টু এর ভ্যালুই আমরা পাইলাম না। তাহলে ভি কে আমরা কিভাবে আলফা ওয়ান V1 প্লাস আলফা টু V2 লিখবো, তাহলে এটা পসিবলই না। মানে ভি কে আমরা V1 V2 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাবো, এটা সম্ভব না। তো এই টাইপের ম্যাথ টুকটাক দেখতে পারেন। তারপর এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থেকে আপনারা নিজেরা করবেন। বাট এটা থেকে থিওরি বেশি আসে, আর ম্যাথ আসলেও এরকম ছোট ছোট 2 4 মার্কস এর জন্য নর্মালি দেয়। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এই টপিকটা। আচ্ছা এটা সব, আচ্ছা লিনিয়ার ডিপেন্ডেন্স হচ্ছে, ধরেন ভি এর জায়গায় এবার এস ধরছে, আপনি ভিও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভি সেটটা মানে একটা সেট অফ ভেক্টরস, তো এইখানে V1 V2 Vn এরকম বিভিন্ন ভেক্টর আছে। তো এই ভেক্টরের সেটকে ডিপেন্ডেন্ট বলা হবে যদি এদের লিনিয়ার কম্বিনেশন ইকুয়ালস টু জিরো ধরে ইকুয়েশন সলভ করে মেনি সলিউশন পাওয়া যায়। দ্যাট মিন্স মানে ভেক্টর গুলা একটা আর একটার উপর গিয়ে পড়ছে, এরকম হলে ভেক্টর গুলা ডিপেন্ডেন্ট। তো আবার বলছি, মানে একটা ভেক্টর সেটের সবগুলা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন ইকুয়ালস টু জিরো নেবেন। ওইটা সলভ করে যদি সিস্টেমের মেন ইনফাইনাইটলি মেনি সলিউশন পান, দ্যাট মিন্স এই ভেক্টর গুলার কোনো একটা আর একটার উপর গিয়ে পড়ছে। ধরেন এখানে 10টা ভেক্টর আছে, তো 8টা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো উপর গিয়ে পড়ে নাই, কিন্তু 9 নাম্বারটা 10 নাম্বারের উপর গিয়ে পড়ছে। তাহলে একটা পেয়ার অফ ভেক্টর ডিপেন্ডেন্ট হইলেই এটা পুরো সেটের উপর গিয়ে পড়বে। তো ওই সিস্টেমটাকে ডিপেন্ডেন্ট বলবে। দ্যাট মিন্স ধরেন এরকম হচ্ছে V1 V2 V3, এরকম হচ্ছে সেট অফ ভেক্টর ছিল। তো এখন আপনি ওদের লিনিয়ার কম্বিনেশন নিছেন, মানে আলফা 1 V1 আলফা 2 V2, মানে ফার্স্ট টাইম মাল্টিপ্লাই করছেন আলফা 3 V3, এরকম আলফা এন ভিএন পর্যন্ত গেছেন।
তারপর এগুলাকে অ্যাড করছেন। তো এটাই কষ্ট যদি জিরো ধরেন, ওইটা সলভ করলে ইনফাইনাইটলি মেনি সলিউশন আসা মানে কি? ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন আসবে? এটা যখন সলভ করবেন তখনই আসবে যখন হচ্ছে এই আপনার যে ভেক্টর সেট ভি বা এস যেটাই বলেন, ওইটা থেকে আপনি যে ভি 1, ভি 2, এরকম হচ্ছে ধরেন ভিএন যে নাম্বার অফ ভেক্টরস আছে, অ্যাটলিস্ট একটা পেয়ার বা সবগুলাই একটা আর একটার উপর গিয়ে পড়ছে। ধরেন ভি 1 এইদিকে, ভি 2 ধরেন এইদিকে, ভি 1 ভি 2 ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু ভি 3 যেটা, ওইটা ধরেন ডিরেক্ট গিয়ে ভি 1 এর উপর গিয়ে পড়ছে, ভি 3 গিয়ে পড়ছে এই যে ভি 1 এর উপর। আচ্ছা, ভি 3 গিয়ে ডিরেক্ট ভি 1 এর উপর পড়ছে। তাহলে আমি হচ্ছে এখানে ভিএন পর্যন্ত যতই ভেক্টর থাকুক না কেন এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো, কারণ এইখানে হচ্ছে বারবার এই দুইটা একটা আর একটার উপর গিয়ে পড়ছে পরে। ঠিক আছে? বা এমনও হইতে পারে ভি 1, ভি 2, ভি 3 তিনজনেই একজন আরেকজনের উপর গিয়ে পড়ছে, এটাও হইতে পারে। ধরেন ভি 2 এইদিকে না, তিনজনই একটা আরেকটার উপর গিয়ে পড়ছে, সেই ক্ষেত্রেও ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। আর হচ্ছে সিস্টেমটা ডিপেন্ডেন্ট কখন হবে? যদি এই যে ধরেন আহ, আমি যদি আলফা 1 ভি 1 প্লাস আলফা 2 ভি 2, আলফা 3 ভি 3, দ্যাট মিনস এদের যে লিনিয়ার কম্বিনেশন আছে ওইটা ইকুয়াস টু আলফা এন ভিএন ইকুয়াস টু 0, ওইটা যদি সলভ করি তাহলে আমি যদি ইউনিক সলিউশন পাই, তাহলেই ইউনিক সলিউশন পাইলে আমি বলবো যে এস যে সেক্টরটা, সরি সেট অফ ভেক্টরটা, ওই এস সেট অফ ভেক্টরস ভি 1 ভি 2 ভি 3 এরকম ভিএন পর্যন্ত যতগুলা ভেক্টর আছে সবগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বলতেছে? যদি ইউনিক সলিউশন হয়, মানে তখন আর ডিপেন্ডেন্ট বলতেছে না কেন, ইন্ডিপেন্ডেন্ট কেন বলতেছে? কারণ তখন ভি 1 যদি একদিকে হয়, এই যে এটা হচ্ছে ভি 1, ভি 2 যদি আরেক দিকে হয়, এরকম ভি 3 ভিএন এগুলা আরেক দিকে হইলে মানে সবার হচ্ছে জাস্ট হচ্ছে একটা কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, ইউনিক সলিউশন। এই কারণে প্রত্যেকটা ভেক্টর হচ্ছে আলাদা আলাদা ডাইমেনশন অ্যাড করতেছে। আর ডিপেন্ডেন্ট সেক্টরে যদি ভি 1 ভি 2 ভি 3 তিনজনেই একদিকে থাকে, তাহলে আমার এই ভি 2 আর ভি 3 এই ভেক্টর গুলা বাদ দিলেই তো হয়। কারণ আমি তো ভি 1 দিয়েই আমি চাইলে এইদিকে যাইতে পারতেছি, -ভি 1 দিয়ে আমি অরিজিন থেকে এইদিকে যাইতে পারতেছি, তো আমার ভি 2 ভি 3 তো দরকার হচ্ছে না ডিপেন্ডেন্ট ভেক্টর গুলা। এটাই হচ্ছে ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের থিওরি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এটার ম্যাথ গুলো খুবই সোজা, আপনি থিওরি যদি বুঝেন। শো দ্যাট দ্য সেট অফ ভেক্টরস ইন R3 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস ভেক্টর সেট যে ভি বা এস, ওইটা R3, মানে টাপল, মানে XYZ অ্যাক্সিস 3 ডাইমেনশনাল। তো এখানে এটা ভি 1, এটা ভি 2, এটা ভি 3। তো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমি ফার্স্টে এদেরকে নিয়ে লিনিয়ার কম্বিনেশন ইকুয়াস টু 0 ধরে একটা ইকুয়েশন ফর্ম করছি। তো এখানে ইকুয়াস টু 0-র জায়গায় আমি 0 0 0 লিখছি কেন? কারণ এটা R3-তে, আর থ্রিতে 0 পয়েন্ট বা পয়েন্ট অফ অরিজিন হচ্ছে একটা টাপল, XYZ তিনটাই 0। তারপর হচ্ছে এই যে মানে এই লিনিয়ার কম্বিনেশনকে এরকম বানাইছি মাল্টিপ্লাই করে। তারপর হচ্ছে এই প্রত্যেকটা সিমিলার ভেক্টর, সিমিলার পজিশন গুলা ইকুয়াল, ওইটা ধরে আমি এই ইকুয়েশন বানাইছি। এখন এই ইকুয়েশনটা আমার অবশ্যই রো ইচেলন বা রেডিউস রো ইচেলন ফর্মে নিতে হবে। আমি যেহেতু ডিসিশন গুলো রো ইচেলন ফর্ম থেকেই দিতে পারি, আমার আলফা 1 আলফা 2 আলফা 3 এর ভ্যালু তো দরকার নেই।
আমার জাস্ট জানা দরকার এটা কি ইউনিক সলিউশন নাকি মেনি সলিউশন। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে শুধু রো এচেলন ফর্ম পর্যন্ত করে দেখা যে কোনো জিরো ইকুয়ালস টু জিরো রো আছে নাকি। যদি থাকে তাহলে এই সিস্টেমটার তো ইনফাইনাইটলি মেনি সলিউশন। তার মানে ভেক্টর গুলা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। আর যদি সিস্টেম সলভ করে আমি দেখি যে না, কোনো জিরো ইকুয়ালস টু জিরো বা জিরো ইকুয়ালস টু নন জিরো আসতেছে না, নাম্বার অফ ভেরিয়েবল পিভট সমান থাকতেছে, ঠিক যেমন এই ম্যাথটায় করলে নাম্বার অফ ভেরিয়েবল নাম্বার অফ পিভট সমান থাকে। তো এই সিস্টেমে কি ইউনিক সলিউশন আসে। তো এই সিস্টেমের ভেক্টর গুলো আসবে ইন্ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের যে থিওরি সেটা। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আর হচ্ছে বেসিস ডাইমেনশন আমরা অলরেডি দেখছি, আই হ্যাড জে হ্যাড এর বিষয়। এখন জাস্ট এখানে একটাই বিষয় আছে, স্প্যান। তো ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম 2142, এই ভেক্টর দুইটার স্প্যান কোনটা। তো দেখেন 21 ভেক্টরটা হচ্ছে এটা, 42 ভেক্টরটা এটা। তো আমি ডটের যে একটা বড় ভেক্টর লিখছি, এই লাইনটা, এই লাইনটার উপরেই 21 আর 42 দুইটাই সিচুয়েটেড না? মানে এই ভেক্টর দুইটা কি এই লাইনের বাইরে নাকি এই লাইনের উপরেই? না, লাইনের উপর। হ্যাঁ, তাহলে এই লাইনটাই হচ্ছে এই ভেক্টর দুইটার স্প্যান। মানে ভেক্টর দুইটাকে ওই লাইনটা হোল্ড করতেছে হোল্ডারের মতো। ঠিক আছে, এত সিম্পল। তো আরো স্পেসিফিক বললো এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2y, কারণ হচ্ছে প্রত্যেকটা এক্স অর্ডিনেট, সরি অ্যাবসিস অফ অর্ডিনেটেড ডাবল, এই জন্য এক্স ইকুয়ালস টু 2y লাইনটাই হচ্ছে স্প্যান এই দুইটা ভেক্টরের। এখন পরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, শো দ্যাট দ্য ভেক্টরস 1 2 and 2 1 স্প্যান দ্য হোল আর টু। মানে 1 2 2 1 ভেক্টর দুইটা হোল আর টু তে স্প্যান করবে। তো এটা গ্রাফিক্যালি কি বোঝায়? আচ্ছা, ধরেন আমি যদি এটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে এক্স, সরি আমি আবার আঁকছি। ও আচ্ছা, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে আমার ভেক্টর দুইটা কোনটা? একটা হচ্ছে 1 2, আর একটা হচ্ছে 2 1। 1 2 ভেক্টর কোনটা? এটা। আর 2 1 ভেক্টর কোনটা? এটা। তাহলে ওরা বলতেছে 1 2, দ্যাট মিনস এই ভেক্টরটা, ধরেন এটা হচ্ছে V1, আর 2 1 মানে এই ভেক্টরটা, এই ভেক্টর দুইটা স্প্যান দা হোল আর টু। আর টু মানে হচ্ছে এই এক্স ওয়াই প্লেনটা, হোল আর টু এর যে কোনো পজিশনে যাওয়া যাবে এই ভেক্টর গুলা মানে উপর ডিপেন্ড করে। তো এই ভেক্টর দুইটার স্প্যান হোল আর টু মানে আমার ফুল আর টু রিজিয়ন লাগবে এই ভেক্টর দুইটার কম্বিনেশনে যতগুলা ভেক্টর আসবে এটা হোল্ড করার জন্য। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে পসিবল এটা দেখি। তাহলে দেখেন, আমার এই যে V1 V2 তো সবসময় এরকম থাকবে না, তো আলফা 1 V1 প্লাস আলফা 2 V2 এরকম নেই। তো ধরেন V1 কে আলফা 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এরকম আসলো। V2 কে আলফা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরেন এরকম আসলো। তো এটা নিয়ে আমি একটা প্যারালোগ্রাম ফর্ম করি। তো এদের রেজাল্টেন্ট কি এইদিকে না? এই যে রেজাল্টেন্ট যে ভেক্টর আলফা 1 V1 প্লাস আলফা 2 V2 এইদিকে। তাহলে দেখেন আমি এখানে একটা পয়েন্টে গেলাম আর টু রিজিয়নে, যে পয়েন্টটার নাম ধরেন AB দিলাম, র্যান্ডম পয়েন্ট। এখন সবসময় কি আমার আলফা 1 কি পজিটিভ ভ্যালু থাকবে নাকি? এটা নেগেটিভ ভ্যালু হইতে পারে। আলফা 1 ইকুয়ালস টু যদি -2 হয়, এই ভেক্টরটা এইদিকে আসবে। আলফা 2 ইকুয়ালস টু ধরেন -2 হইলে এটা এইদিকে আসবে।
তখন তোর রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে চলে আসবে, কারণ আমার প্যারালোগ্রাম তো এইদিকে ফর্ম হবে, তাই না? তো আমার রেজাল্টেন্ট ভেক্টরের টিপ এইদিকে আসবে। তো এই দিকের পয়েন্টটাও তো এ বি, বা ধরেন মাইনাস এ, সরি এ মাইনাস, এ মাইনাস বি, এরকম দিতে পারেন। আলটিমেটলি এ বি হবে, মানে এর ভ্যালু যদি -7, বি এর ভ্যালু -8 হয়। সিমিলারলি এইখানেও পৌঁছানো যাবে, এটাও একটা পয়েন্ট R2 রিজিয়নে এ বি। সিমিলারলি এখানেও পৌঁছানো যাবে, তো এটাও এ বি। এটাই জানতে যাচ্ছে, মানে আমার হচ্ছে R2 এই ভেক্টর দুইটাকে হোল্ড করতে পারে, মানে ভেক্টর দুইটার কম্বিনেশনে যত জায়গায় যাওয়া যায় সব হোল্ড করতে পারে। তো এটা দেখানোর প্রসেসটা হচ্ছে, মানে আমি আলফা 1 কে V1 আর আলফা 2 দিয়ে V2 দিয়ে অ্যাড করে আমি যদি ইকুয়ালস টু এ বি লিখি, তারপর আমি ওই আগের মতো ইকুয়েশন ফর্ম করব, তারপর অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করে রো এচেলন ফর্মে নিলাম। তো 0 = 0 বা 0 = নন জিরো আসতেছে না, তার মানে নাম্বার অফ ভেরিয়েবল দুইটা, আলফা 1 আলফা 2। তো পিভটও দুইটা, এই যে এটা ফার্স্ট পিভট, এটা সেকেন্ড পিভট, এই যে এটা ফার্স্ট পিভট, এটা সেকেন্ড পিভট। তার মানে সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। তার মানে V1 V2 ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমার হোল R2 রিজিয়ন লাগবে এই V1 V2 কে ধরতে। আর আগেরটাই কি ছিল, V1 আর V2 ডিপেন্ডেন্ট ছিল, তো আমার R2 রিজিয়ন লাগে নাই, একটা লাইন দিয়ে হয়ে আছে স্প্যান, একটা লাইনে স্প্যান ছিল। আর এই ক্ষেত্রে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে স্প্যান এই দুইটা ভেক্টরের, কারণ ভেক্টর দুইটা ইন্ডিপেন্ডেন্ট। বুঝে গেছে? মানে ভেক্টর গুলা ডিপেন্ডেন্ট হলে স্প্যানের ডাইমেনশন কমে যায়, আর ভেক্টর গুলা ইন্ডিপেন্ডেন্ট হলে স্প্যান হচ্ছে সেম ডাইমেনশনের লাগে, যতগুলা ভেক্টর আছে ওদেরকে হোল্ড করার জন্য। বুঝে গেছে? সবাই বুঝছেন? জি স্যার। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা করবেন। আর বেসিস আর ডাইমেনশন আমি অলরেডি এক্সপ্লেইন করছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো? আচ্ছা, ওকে, আর কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এইখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।